সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়ে আমি জহিরুল আলম আজকের এই সরাসরি আয়োজনে আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলে আমরা সমসাময়িক প্রসঙ্গে আলাপ করব, অতিথিদের সঙ্গেও পরিচিত হব। এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামিন আটকাতে সরকারের হাত নেই, এটা জোর দিয়ে বলেছেন আইনমন্ত্রী। আদালতের ব্যাপার, তিনি সেটাই বলেছেন। শুনানি রোববার হবে। এদিকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণের পথে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, প্রধানমন্ত্রী সেই আহ্বানই জানিয়েছেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে। দিনের এই অন্য খবরগুলোর মধ্যে রয়েছে, প্রতিপক্ষকে দমনের মাধ্যমে সরকার দেশ শাসন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সবখানে বসানো হয়েছে দলীয় লোক, এটি তাদের অভিযোগ বরাবরের মতোই। আর দেশ জুড়েই কনকনে শীত। ঢাকায় শিশুদের শীতজনিত রোগও বেড়েছে 30% মতো, এই খবর আছে। গাইবান্ধা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে। আইনমন্ত্রী আজকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে তিনি আর তৃতীয় মেয়াদে হবেন না, নতুন এবং আইন সংশোধনেরও কোনো বা সংবিধানের কোনো সংশোধনীয় এখানে তারা আনার কোনো সম্ভাবনা দেখছেন না। এগুলো সমসাময়িক বিষয়। শুরুতে পরিচিত হব। আমাদের স্টুডিওতে আজকে এসেছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা এবং রাজনীতি বিশ্লেষক। স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ। জি, যেহেতু দুদু ভাই এসছেন, আমরা রাজনীতি প্রসঙ্গ নিয়ে আলাপ করব। আসলে আজকের গাইবান্ধা নির্বাচনটা হয়ে গেল, এর আগেরটি বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন এটা বাতিল করেছে। এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হয়েছে, যদিও আপনারা নেই, ইভিএমের বিষয়ে আছে। ইভিএম রংপুর নির্বাচনে কিছুটা নির্বাচন বিলম্বিত হয়েছে, সমস্যা দেখা দিয়েছে কিছুটা, কিন্তু সামগ্রিকভাবে তো এই নির্বাচনটিও সুষ্ঠুভাবে হয়ে গেল। আপনারা কি মনে করেন নির্বাচনের বিষয়ে? অবশ্যই ইভিএম নিয়ে আলোচনাটা আপনারা অনেক পরে রেখেছেন, আপনাদের যে বিষয়গুলো আছে সেটা তো সবারই জানা, তবুও এই নির্বাচন নিয়ে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। জি, আপনাকে ধন্যবাদ। সুভাষ সিংহ রায়কেও ধন্যবাদ। আর যারা এই শীতের মধ্যে যারা আমাদের রাত জেগে যেসব বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন, একটা নতুন বছরের শুরুতে আপনাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। গাইবান্ধায় নির্বাচনটির আগে বেশ বিতর্কের জন্ম দিয়েছে এবং সেটা সত্য ছিল। সত্যটা এই, সরকার সাবেক একজন ছাত্রলীগের সভাপতিকে নির্বাচিত দেখানোর স্বার্থে যা যা করার দরকার সেটি এত উলঙ্গভাবে করেছিল যে তখন এই দলীয় নির্বাচন কমিশনও লজ্জা পেয়ে গেছিল এবং লজ্জার কারণে সেই নির্বাচন একসময় বন্ধ করে দেওয়া হয়, একসময় বাতিল করা হয়। এমন না কিন্তু সেই নির্বাচন কমিশন অন্যটা ছিল। এই নির্বাচন কমিশনই অন্য নির্বাচন কমিশনার থেকে বেশি সরকারের অনুগত এবং লজ্জাহীন। এবং এরকম একটি পরিস্থিতি নাকের ডগার উপরে যখন সারা দেশবাসী রাড়া করে উঠেছে যে এটা আমাদের জাতির সঙ্গে যায় না। এই জাতি তো মুক্তিযুদ্ধের জাতি, এই জাতি তো গণতন্ত্রপ্রিয় জাতি, এ তো মানে মানুষের ভোটাধিকার সপক্ষে কাজ করেছে, যুদ্ধ করেছে। এই জাতি এক সাগর রক্ত দিয়ে সত্যকে কিনেছে। সেখানে এরকম মিথ্যার বেসাতি হবে, এটা কোনোভাবেই যখন নিতে পারছে না জাতি, তখনই এই নির্বাচন কমিশন এই নির্বাচন বন্ধ করেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সে এই নির্বাচন কমিশন সবসময় সরকারের অনুগত থেকে সরকার যা চায় সেটি করে। সে কিন্তু দেখে না যে আওয়ামী লীগ বাইরেও অনেক দল আছে, তার ভিতরে অন্যতম তার প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি। সংবিধানে স্পষ্টত লেখা আছে নির্বাচন হইতে হইবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অর্থাৎ নির্বাচন কমিশনের কাজটি হচ্ছে ফেয়ার ইলেকশন করা। সেখানে কে আসবে কে আসবে না এটা বড় কথা না। এটা মানে আমার দেশে না, সারা পৃথিবীব্যাপী এখন
ইভিএম বাতিল করা হচ্ছে, পরিত্যাগ করা হচ্ছে। যারা এটা গ্রহণ করেছিল আমেরিকা, ইউরোপ সহ, এমনকি ভারতেও অনেক রাজ্যে, সেখানেও এটা পরিত্যাগ করা হয়েছে। আর আমাদের দেশে ইভিএম অর্থাৎ এটা জালিয়াতির বাক্স বলে আমরা ব্যাখ্যা করেছি। সেটা যদি এই সিস্টেমে যদি কমান্ড দেওয়া হয় এই ইভিএমকে, ভোট আপনি যেখানেই দেন না কেন, যে মার্কায় দেন না কেন, একটা সুনির্দিষ্ট মার্কায় গিয়ে এই ভোট জমা হতে থাকবে। এতে আমাদের বিশেষজ্ঞরা যারা আছেন তারাও এটা দেখিয়েছেন। সেই দেখানোর পরও এই ইভিএমটা তারা পরিত্যাগ করে নাই। তো আমার কাছে মনে হয়েছে এই নির্বাচন নিয়ে খুব আশাবাদী হওয়ার কিছু নাই। মানে গাইবান্ধা নির্বাচন কে জিতলো কে হারলো এটা নিয়ে খুব বড় কিছু যাবে না, যায় আসবে না মানে মানে জাতীয় রাজনীতিতে। শুধু এতটুকু আসবে আমার কাছে মনে হয় যে যেটা ঐক্যমতের ভিত্তিতে একটা সময় কেয়ারটেকার আন্দোলন হয়েছে একমত এরশাদের বিরুদ্ধে, সেই জায়গাটা যেতে আমরা ফিরতে পারি তাহলে নতুন কিছু জি। আমরা মানে বিএনপি এই কথাটি তো প্রেডিক্টেবল, মানে তারা তো বর্তমান নির্বাচন ব্যবস্থার উপরে তাদের কোনো আস্থা নেই, সেহেতু গাইবান্ধা নির্বাচনটি আসলে তাদের কোনো তাৎপর্য বহন করে না। সামগ্রিকভাবে যেভাবে তারা যে দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখছে, সামনের আরো বৃহৎ পরিসরে বড় নির্বাচন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে যদি তাদের যে অনড় অবস্থান, এখানে সরকার যেটা বললো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনের পথে কোনো অগ্রসর মানে কোনো ভূমিকা কি দেখতে পান কিনা আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। শামসুজ্জামান দুবুদ ভাইকে আমার সালাম, কেননা তার সাথে অন্তত 200-রও অধিক টক শোতে আমরা অংশগ্রহণ করেছি এবং তার সাথে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করাটাও আমার জন্য একটা বেশ গুরুত্বের অবস্থান তৈরি করে। ঠিকই বলেছেন শামসুজ্জামান দুদু একটা কথা, যে নির্বাচনে কে আসলো না এটা দেখবার কথা না। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার যে ভবন থেকে আমরা কথা বলছি তার একটু দূরেই 2008 সালে 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল, সেখানে তিনি উল্লেখ করেছিলেন নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা হবে এবং 2 মাসেরও কম সময়ের মধ্যে সে কাজটি হয়েছে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে এবং 2009 সালে 6 জানুয়ারি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এখন দেখবার বিষয়ে আমরা কতখানি অগ্রগতি করতে পারছি কিংবা পারছি কিনা এবং কতটুকু এগোলো। কেননা বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাস তো অনেক পুরনো এই কারণে বলছি, বিচারপতি ইদ্রিস প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, তারপরে অনেক নির্বাচন কমিশনার বাংলাদেশে এসেছে এবং এখনকার সময়ের বাস্তবতা একটু ভিন্ন। এই কারণে তথ্য প্রযুক্তির বাড়বাড়ন্ত হয়েছে, গণমাধ্যম সোচ্চার হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেক সক্রিয়, ভুলভ্রান্তি যাই থাকুক না কেন, অনেক গুজবের ডালপালা যাই বেরুক না কেন, কিন্তু সেখানে অনেকগুলো তথ্য সবসময় উঠে আসছে, যে কারণে একটা এই চলমান ধারাকে বিকশিত করবার জন্য যে সমস্ত তথ্য আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখবেন নির্বাচন কমিশন গাইবান্ধা উপনির্বাচনের যেটা করেছে সেটা সরকারের মুখের দিকে তাকিয়ে করেনি এবং সরকারের অনেক দায়িত্বশীল নেতাও অনেকটা হোঁচট খেয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তার অবস্থানে অবস্থান করতে পেরেছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে যে এই ভূমিকাগুলো বা এই কার্যক্রমগুলো যথেষ্ট আস্থা তৈরি করতে পারছে কিনা। মানে বৃহৎ পরিসরে যখন নির্বাচনের কথা ভাবা হয় এবং সবাইকে নিয়ে নির্বাচন করার যে চিন্তা সবাই করে, সরকারও করে যে সবাই নির্বাচনে আসুক, বিরোধী দলও চায় নির্বাচন করবে, সেই জায়গার মধ্যে এই স্টেপসগুলো কোনো আস্থার ভূমিকা রেখেছে কিনা? জহুল ভাই, আপনি খুব চমৎকার একটা বিষয় উল্লেখ করেছেন। আস্থার যে বিষয়টি আমরা তো প্রায় বলি এবং আমরা দেখিও যে আমাদের আস্থার একটা সংকট আছে। বিশেষ করে 2টি বৃহৎ রাজনৈতিক দলের ভিতরে সম্পর্ক কিন্তু ভালো না। এখন কেন ভালো না তার বিস্তর উত্তর আছে, সেটা তো আমরা জানি, কিন্তু সম্পর্কটা যে জায়গায় হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু মানুষ সম্পর্ক দেখতে পাচ্ছে না, যে কারণে রাজনৈতিক সংস্কৃতির যে বিকাশ
মধ্য দিয়ে সমস্ত বিষয়গুলো এগিয়ে যায়, সেটার কিন্তু অনুপস্থিত দেখা যাচ্ছে। যে কারণে যত ভালোই কিছু হোক না কেন, সে ব্যাপারে একটা বিরোধিতা সবসময় কিন্তু থাকছে। কারণ এখানে কোনো আলোর রেখা আপনি দেখছেন না? না, দেখছি না তা না, আলোর রেখা আমি সবসময় দেখবো এই কারণেই যে অনেকগুলো জায়গার অগ্রগতি আছে। আপনি জানেন 11 সেই ভয়ঙ্কর সরকারের সময় সেখানেও কিন্তু একটা অগ্রগতির জায়গা হয়েছে। এই যে 1,23,00,000 ভুয়া ভোটার, সেটা কিন্তু এই 11 সরকারের সময় এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরা কিন্তু তৈরি করেছেন। সেগুলো তো অবশ্যই উল্লেখ করার মতো, কিন্তু আমি বলছি যে বর্তমানে যদি আমি থাকি, যে এটা তো আসলে এখন পর্যন্ত যারা মানে অ্যাক্টর প্লেয়ার যারা নির্বাচন করবে, তাদের সবার মধ্যে এই একটা ঐকমত্য বা এই কনসেন্সাস তো তৈরি হচ্ছে না। এটাই তো বড় সংকট হিসেবে মানে রাজনৈতিক অঙ্গনে দেখা দিচ্ছে যে নির্বাচনটা হবে কিভাবে, কারা নির্বাচন করবে, সরকার কি একতরফাভাবে নির্বাচন করবে কিনা বা করতে চায় কিনা। দলীয় রাজনীতির প্রসঙ্গগুলোতে আসি। জনাব শামসুজ্জামান দুদু, এখন বেশ ঠান্ডা পড়েছে, শীত। ডিসেম্বর মাসে বিএনপি রাজনীতির মাঠে যথেষ্ট চাঙ্গা ছিল। এখন আপনাদের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস আছেন, কারাগারে আছেন, তাদের জামিন নিয়েও শুনানি আছে রোববার। ওভারঅল কি মনে হচ্ছে যে আপনারা যে একটা মোমেন্টাম, মানে প্রিমেচিওর একটা মোমেন্টাম তৈরি করছেন, এবং এই যে সংসদ থেকে রিজাইন করা হয়েছে নানা ধরনের, তারপর 27 দফা দিচ্ছেন, আগে 10 দফা দিয়েছেন, ইত্যাদি মিলিয়ে বিএনপি যে পলিটিক্যাল যে মোমেন্টামটা আপনারা ক্রিয়েট করেছেন, সেটা একটু হয়ে গেছে কি মনে করেন কিনা, একটু স্তিমিত হয়ে গেছে বলে মনে করেন কিনা? আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা যে কোনো আন্দোলনের, মানে ধরেন 18 পরবর্তী সময় অথবা 14 পরবর্তী সময় সরকার যে সুবিধাগুলো ট্রেডিশনাল পলিটিক্সের কারণে পাইছে, যেমন দেখবেন যে পাকিস্তানে যে আন্দোলনগুলো আওয়ামী লীগ করেছিল, তারা মনে করছে যে সে আন্দোলনগুলোর বাইরে গেলে পর ভালো, অর্থাৎ জ্বালো জ্বালো আগুন জ্বালো। এই আগুনের ব্যাপারটা কিন্তু বিএনপি জন্মের আরও 50 বছর আগে স্লোগান হয়েছিল। কে দিছিল? আওয়ামী লীগই দিছিল, তখনকার বামপন্থী রাজনীতিকরা দিছিল যারা ছিলেন। কিন্তু তারা এখন মনে করছে আগুন জ্বালো কথাটা আছে সন্ত্রাসের কথা, আগুন সন্ত্রাস, এটা আবার তারা একটা ভালো নাম দিচ্ছে, আগুন সন্ত্রাস। তা আগুন কখনো সন্ত্রাস হয় না, আগুন দিয়ে রান্না বান্না হয়, সৃজনশীল বিষয় হয়, কিন্তু আগুন যখন সন্ত্রাসের উদ্দেশ্য খারাপ। তা আমার কাছে এই কথা বলার অর্থ হচ্ছে বর্তমান সময়ে যত রকম, বিশেষত 10টি বিভাগে, সর্বশেষ ঢাকায় লক্ষ্য করবেন যে যত রকম উস্কানি আছে, একেবারে চট্টগ্রাম থেকে আপনাকে একটার পর একটা দেখবেন যে নির্যাতনের মাত্রা বাড়ছে, লঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপি পায়ে হেঁটে যে মিটিং হতো 3 ঘন্টা, সেটা 3 দিন ধরে হচ্ছে, 4 দিন ধরে হচ্ছে। সমস্ত শহরে গাড়ি ঘোড়া তো শুধু বন্ধ না, পুলিশের অ্যাকশন, মানে ঘরে ঘরে গিয়ে গ্রেপ্তার, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মানে এটা রাজনীতিতে যেটা একটা পাহারা বসানো, মানে এটা পিকুলার ব্যাপার। ধর্মঘট করবে বিরোধী দল, হরতাল করবে বিরোধী দল, সেই ধর্মঘট সরকার করছে কেন? যেন রাস্তায় বিরোধী দলের নেতাকর্মীরা না যেতে হয়। এটা তো স্বাভাবিক, সরকার তো এমন কার্ড প্লে করবে যেটাতে আপনার আন্দোলন মোমেন্টাম না পায়, গতি না পায়। না, এটা কখনোই এই ভারতবর্ষের কোনো জায়গায় ঘটেনি। এই সম্প্রতি যে ঘটনা, আপনি সাম্প্রতিক কথা বলতেন, এই জন্যই বলছে। এর আগে কখনো সরকার হরতাল ডাকছে, আনুষ্ঠানিকভাবে ডাকে নাই। কিন্তু এই যে 10 তারিখ আমাদের যে সমাবেশটা, সেটাকে ঠেকানোর জন্য সে কার্যত 3 দিন ধরে, এই যে আমরা যেখানে বিএনপি অফিসের সামনে পুরোনো পল্টনে সমাবেশ করি, সে রাস্তা উন্মুক্ত রাখবে, তারা 3 দিন ধরে বন্ধ করে রাখলো, পুলিশ বিশেষ করে সরকার। তো এই জিনিসগুলো মানুষ দেখছে, যে সমাবেশগুলো জনস্রোত। তার মানে আপনার সরকারের বিরোধিতার মধ্যে প্রত্যাশিত যে রাজনৈতিক অধিকারগুলো, সেগুলো ঠিকমতো আপনারা এক্সারসাইজ করতে পারেননি। একটু মানে আমি বলি পারিনি এটা না, মানে বিএনপি মুভমেন্ট করছিল, বিএনপি অঙ্গ সংগঠন ছিল, এমনকি বিএনপি ভাবাপন্ন যেসব রাজনৈতিক দল তাদেরও হয়তো ছিল, কিন্তু এতে যে জনসমর্থন যে ইয়েটা, এই 10টা সমাবেশে দেখা গেছে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে।
এখানে বোমাবাজি নাই, লাঠিসোঁটা নাই, মারামারি নাই, যা করছে কিন্তু প্রতিপক্ষ আমার প্রশ্ন হচ্ছে যে যেটুকু, হ্যাঁ, এটা যদি মেনেও না হয় যে বিএনপি একটা মোমেন্টাম তৈরি করেছে, আমি প্রশ্নটা ওইভাবেই করেছি, কিন্তু এটা থেকে যে বেনিফিটস, মানে রাজনৈতিক সুবিধা যেটা নেওয়া, সেটা কি আপনারা নিতে পেরেছেন কিনা, বা সেটা হাতছাড়া হয়ে গেল কিনা, একটু শুনে আসি ওনার কাছ থেকে, আপনি আবার আসবেন। জি জনাব সুভাষ সিংহ রায়। বা সরকার একটু অনেক বেশি কোয়ার্সিভ হওয়ার কারণে ওনারা যে জহিরুল আলম, একটা কথা তো খুবই পরিষ্কার করে বলা যায় যে কিছু ক্ষত সহজে শুকায় না। বাংলাদেশের রাজনীতিতে কিছু ক্ষত রয়েই গেছে। এই যে আগুন নিয়ে চমৎকার একটা বিশ্লেষণ করলেন দুদু ভাই, আগুন তো শক্তির উৎসই, সত্যি তো। কিন্তু 2013 সালে সারা দেশে বিএনপি জামাত যে অগ্নি সন্ত্রাস করেছে 2015 পর্যন্ত অব্যাহত ছিল, এবং সেখানে আপনি দেখবেন 1000-এর বেশি মানুষ কিন্তু মারা গিয়েছেন এবং 3180 জন মানুষ দগ্ধ হয়ে এখনো ছটফট করছেন। না, কিন্তু জনসাধারণ একটু ইঙ্গিত করছিলেন যে সেই আগুন যখন সন্ত্রাসের নামে চলে আসে তখন এখানে কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে উনি সন্দেহ না, সেই ব্যাখ্যা দুদু ভাই তো দিয়েছেনই। আমি এই জায়গায় যেটা বলছি, হাজার হাজার কোটি টাকার তখন সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, 4টি ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছে 60-এর দশক তো বাদ দিলাম, 80-র দশক 90-এর দশকে যখন দুদু ভাই নেতা ছিলেন, কখনো শুনেছেন ভূমি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে? তার মানে কি এটা দেশ বিরোধী শক্তির সাথে যুক্ত ছিল? এটা কখনো শুনেছেন ট্রেনে 29টি ট্রেনে একদিনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে? এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এবং ক্রমাগত 2013 থেকে 2015 পর্যন্ত হয়েছে। অতএব সেই ক্ষত কিন্তু সহজে শুকাবার নয়। আর আপনি একটা কথা খেয়ে রাখবেন, এ লিডার মাস্ট হ্যাভ এ ভিশন। এই ভিশনটা যদি না থাকে, আপনি ঠিকই বলেছেন, এই যে মোমেন্টাম যে হচ্ছে না, এদের প্রিম্যাচিউর যে সিদ্ধান্তগুলো, সেটা কিন্তু বিএনপিকে আবার কিন্তু লাইনচ্যুত করে ফেলেছে। আপনি 10 ডিসেম্বরে যে উত্তেজনা ছড়িয়েছিলেন, সেই উত্তেজনা কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। 8ই অক্টোবর থেকে বলা শুরু করলেন যে 10 ডিসেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে। 9ই অক্টোবর বললেন তারেক জিয়া দেশে আসবেন। আরও 10ই অক্টোবর আরও এক ধাপ এগিয়ে যে একজন বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা বললেন 10 ডিসেম্বরের সমাবেশ হবে আটলান্টিক মহাসাগরের মতন, সেখানে বেগম খালেদা জিয়া আসবেন। আপনি সত্যি সত্যি যে কথাটি বলেছেন, এই প্রিম্যাচিউর যে ডিসিশনগুলো, এটা বিএনপিকে আবার পিছনে টেনে ধরল। বিএনপি কিন্তু একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে আসবার চেষ্টা করেছিল। এখন কারা কোন গ্রুপ, ভাইয়া গ্রুপ না কোন গ্রুপ, তারা যে টেনে ধরলো সেটা বিএনপি নেতৃবৃন্দ বলতে পারবেন। আপনি দেখেন 10 তারিখের সমাবেশে যে লিফলেট বিলি করেছিল ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু স্থানের উল্লেখ নাই। তার মানে একটা আলোচনার দ্বার কিন্তু সবসময় উন্মোচিত হয়েছিল, সেই জায়গাটা বিএনপি রাখতে পারেনি। এখন রাজনীতি তো কৌশল থাকবে। আপনি যখন রাষ্ট্রকে অস্থিতিশীল করবার পরিস্থিতি তৈরি করবেন, বলবেন যে একজন সাজাপ্রাপ্ত খুনি দেশে আসবেন, যদি কোনো কারণে বলেন, তাহলে কিন্তু আপনি দেশের আইন সংবিধান সব কিছুই লঙ্ঘন করছেন। তখন রাষ্ট্রযন্ত্র যারা দায়িত্বে থাকে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ আছে যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে যেভাবে আক্রমণ করছেন বা সমালোচনা করা হচ্ছে, সেগুলো রাজনৈতিক কারণেই হচ্ছে। ইটস নট অল অ্যাবাউট যে এখানেও একটা আস্থা। আপনি জহিরুল আলম ভাই, আপনি তো অনেক দিনের সাংবাদিকতার সাথে যুক্ত, মানে অনেক বছর বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আপনি কখনো কি শুনেছেন আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন তারা একটা ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়েছিল? আপনি ওই পরের দিন যে পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলো, দুটো পত্রিকাই আমি উল্লেখ করছি, তারা বলেছিল 11 থেকে 12,000 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি লক্ষ্য করে দেখুন তো 8টা যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে বিএনপিকেও ধন্যবাদ জানাই, তারা চেয়েছিল সমাবেশটা করবার জন্য, পিসফুলি করেছে। কিন্তু সেই সমাবেশে আপনি কি বার্তা দিয়েছেন? আপনি যখন সর্বশেষ 10 ডিসেম্বর করেছেন, আপনি কি বলে মানুষকে ঢাকায় এনেছিলেন? আপনি কি বলে এনেছিলেন? এবং তারা কি হতাশ অবস্থা
তারা ফিরে গিয়েছিল। জি। এগুলো কিন্তু খেয়াল করবার বিষয়। মানুষ প্রথম কথা হচ্ছে ট্রেনে আগুন দেওয়ার যে সংখ্যা একেবারে জলজান্ত মিথ্যা কথা। এই কারণে বলছি এগুলোর একটারও মানে এই গত 5 বছরে বা 10 বছরে কোনো তদন্ত হয়নি। 1 লক্ষ মামলা 39 লক্ষ আসামি, একটাও তদন্ত হয়নি। সরকার তারা নিজেরা করেছে। যে ঘটনা ঘটেনি, গায়েবী বলে একটা শব্দ তৈরি হয়েছে এই সরকারের আমলে। ধরে নিয়ে গিয়ে বলা হয়, পুলিশ বলে যে আমরা ভেবে দেখছি কি মামলা দেওয়া যায়। দিস ইজ আওয়ামী লীগ, দিস ইজ গভর্নমেন্ট। আপনি কি বলবেন? সেই জন্যে ট্রেনের আগুন, ভূমি অবশ্যই গাল গল্প। মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ মারা গেছে। 30 লক্ষ মানুষের শহীদের রক্তের আপনি এটাকে কি সন্ত্রাসী আন্দোলন বলবেন? এটা গণতন্ত্রের আন্দোলন, এটা স্বাধীনতার আন্দোলন, এটা অধিকারের আন্দোলন। সে তো রক্ত, সংঘর্ষ, গুলি এই ভূভারতে ভারতবর্ষে এতটা আবেগে নিয়ে কথা বলার কোনো কারণ নাই। হঠাৎ করে যখন ক্ষমতা আমরা হাতে পাই তখন আমরা সরকার এরিয়া। কে বলছে? 1000 বার বলা হয়েছে পুরানো পল্টনের কথা, স্থানের নাম উল্লেখ করিনি। মানে বেগম জিয়া, তারেক রহমান খুব সহজে বলা যায় এতিমের টাকা মারছে, খুনিদের আসতে দেন। ইলেকশন করুক না কেন? আমাদের সব আয়োজন তো ইলেকশন। আসলে আওয়ামী লীগ এত উন্নয়ন করেছে, এত ভালো কাজ করেছে, ইলেকশনটাকে তারা ভয় পাচ্ছে। বেগম খালেদা যদি ইলেকশন সবসময় সে ক্ষমতায় থেকে করে নাই, কোন ইলেকশন ভয় পায়নি তো। এখন আওয়ামী লীগের ভয়টাকে কেয়ারটেকার ভয় পেয়ে বসছে। যে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী ছাড়া কোনো ভালো ইলেকশন হতে পারে না। 95-94 সালে তখন কেন এই কথাটা মনে ছিল না? তখন সংবিধানের কথাটা কেন ভাবা হয় নাই? এখন এত ভাবা হচ্ছে কেন? কারণ হচ্ছে নির্বাচনকে ভয় পাচ্ছে। এত সব কিছু সাফল্যের পরে একটা ফেয়ার ইলেকশন দিতে কেন আমি করব না? তা আমার কাছে যেটা মনে হয়েছে যে ফ্যাসিবাদের যে নগ্ন রূপ, তারও একটা সীমাবদ্ধতা আছে। সেই জায়গাটা এসে এখন যত দিন গড়াচ্ছে না, 18 সালে একটা ইলেকশন তারা করবে এবং করা সম্ভব ভাবাই যাচ্ছে না। আমেরিকান রাষ্ট্রদূত আমাদের দেশে, আমরা জাতিগতভাবে খুব অতিথিপরায়ণ, এটা নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারবেন না। গ্রামগঞ্জে এক গ্লাস পানি চেলে ফেলে তার সঙ্গে একটু গুঁড়ো দিয়ে দেয়, কিন্তু কোনো অতিথিকে এইভাবে তাড়া করে, এই মানে বিশ্বের একটা বিরল ঘটনা। এই যে আজকে জাতিসংঘের প্রতিনিধি দল ওই নিখোঁজ ছেলেটা সাজেদ, যে নেতা বিএনপি, তার বাসায় গিয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন? সাংবাদিকরা যদি তাদেরকে এতটা গুরুত্ব না দিত, অর্থাৎ বিদেশিদের, তাহলে পরে তারা এত লাই পেত না। তার মানে সাংবাদিকরা লিখবে না কিছু হারিয়ে গেলে, নিখোঁজ হলে, গুম হলে। আমার কাছে যেটা করে খুব স্পষ্ট কথা আমি আপনাকে বলি, আমরা মাথা নোয়াতে পারি 71-এর সামনে। সেই জায়গাটা আমাদের অহংকারের জায়গা, সেই জায়গাটা তছনছ করে ফেলেছি, বিতর্কের মধ্যে এনে ফেলেছি। আমরা কেন যুদ্ধ করলাম? কিসের জন্য যুদ্ধ করলাম? সেই যুদ্ধটা যদি সত্য হয়ে থাকে, তাহলে গণতন্ত্র কোথায়, স্বাধীনতা কোথায়, ভোটাধিকার কোথায়? হয় আমার এই জিনিসগুলো কে বুঝিয়ে দেবে? বুঝাই দেবে। সুভাষ সিংহ রায় 71-এর অবিনাশী চেতনার কথা শামসুজ্জামান দুদু ভাই বলছেন। 71-এর চেতনা সবচেয়ে ভুলণ্ডিত হয়েছে বিএনপি শাসনামলে, এবং যুদ্ধাপরাধীদের দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। এ কথা তো একেবারে দিবালোকের মতো স্পষ্ট, এবং এই কাজগুলো জেনে বুঝেই করা হয়েছে। এবং আপনি জানেন, যারা এই সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের পরিণতি কি দাঁড়ায়। আপনি দেখেন আমাদের 60-এর দশকে এবং 70-এর দশকের শেষের দিকেও চারু মজুমদারের নকশালবাড়ির আন্দোলন, সেই আন্দোলনে অনেক যুবক যোগ দিয়েছিল, কিন্তু সেই বিভ্রান্ত রাজনীতি কিন্তু টেকেনি, টিকবার কথা না। একটা কথা খুব পরিষ্কার করে বলি যে অতিথিকে তাড়া করার ইতিহাস বাঙালি জাতির নাই। বাঙালি অতিথিপরায়ণ যায়, সঠিক বলেছেন শামসুজ্জামান দুদু। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে স্বউদ্যোগে তিনি যখন বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়াতে চেয়েছিলেন,
তখন কিন্তু তার উঠোন থেকে ফিরে আসতে হয়েছে। এটাও বাঙালি জাতির সংস্কৃতির সাথে কিন্তু মেলে না, এটা কিন্তু খুব স্পষ্ট করে মনে রাখা দরকার। অতএব এই যে দূরত্বের যে জায়গাটা তৈরি করা হয়েছে 2004 সালের 21শে আগস্টের ঘটনা দগদগে ঘা এখনও রয়েছে। আমি একটুকে প্রথমে বলেছিলাম না, কিছু ক্ষত কখনো শুকায় না। আর যেই ভ্রান্তি বিলাসের মধ্যে আজকে বিরোধী দল রাজনীতি করছে, তাদের কিন্তু মনে রাখা দরকার যে বাংলাদেশের মাটি দুর্জয় ঘাঁটি, এবং সেই রাজনীতিতে আপনাকে স্মরণ করতে হবে অনেকগুলো অতীতের ইতিহাসকে। এবং কেয়ারটেকারের কথা বলা হচ্ছে, হ্যাঁ 1990 সালে 19শে নভেম্বর যেদিনকে 3 জোটের রূপরেখা হয়েছিল, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছিল যারাই 27শে ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে, যেই দলগুলো 3 জোট যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা চালু করবে। বিএনপি 91 সালে ক্ষমতায় এসে সেটা করেনি বলেই কিন্তু আন্দোলন হয়েছিল। আর ওই রূপরেখায় উল্লেখ ছিল পরপর 3 বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, কারণ 91 সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, এটা অস্থায়ী সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে। তত্ত্বাবধায়ক সরকারের 3টি নির্বাচন হয়েছে, 96, 2001, 2008, এবং 3টির মধ্যে 2টি আওয়ামী লীগ জয়লাভ করেছে। অতএব এই ইতিহাসগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। জনাব শামসুজ্জামান দুদু, এই রাজনৈতিক আলোচনা যখন হয় বা বিতর্ক যখন হয়, অতীত খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে, অবধারিতভাবে চলে আসে, এবং এটা মানে চলতেই থাকে আর কি। এখন আমরা যদি বর্তমান নিয়ে একটু কথা বলি, যে বিএনপির ভিশন নিয়ে কথা উঠছে, বা সামনের দিনের কর্মসূচি আপনারা 27 দফা দিয়েছেন, 10 দফা দিয়েছেন, নেতারা কারাগারে আছে, এভাবে সামনের যে রাজনৈতিক পরিক্রমাটা কীরকম হবে? কারণ আপনাদের তো একটা নির্বাচনমুখী একটা পরিকল্পনা, যে এই নির্বাচনটা হতে হবে স্বচ্ছ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে, সেটা কি মনে হচ্ছে যে রিয়ালাইজেবল? এরকম কি মনে হচ্ছে আপনাদের দলীয় কর্মকাণ্ডের মধ্যে? কি তার কোনো ছাপ দেখা যাচ্ছে? প্রথমে আমি একটু সুভাষ সিংহের একটা কথার একটু উল্লেখ করি, ওর সঙ্গে এই আলোচনা চলে আসবে। সেটা হচ্ছে বিএনপি যুদ্ধাপরাধীদের সহায়তা করেছে, যে কারণে এটা বিএনপির জন্য খুবই খারাপ একটা প্রসঙ্গ বা রাজনীতিতে। 2 নম্বর হচ্ছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা বলাতে উনি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ এনেছেন কোকোর মৃত্যুতে, এটা প্রাসঙ্গিক। আর 3 জোটের রূপরেখার কথা বলেছেন। আমার কাছে যেমন মনে হয়েছে যে বিএনপি যে খারাপ কাজগুলো করেছে, মানে আওয়ামী লীগের দাবি অনুযায়ী, এতে বিএনপির সুনাম নষ্ট হবে, জনপ্রিয়তা ক্ষুণ্ণ হবে। তো স্বাভাবিক আওয়ামী লীগে আনন্দিত হওয়ার ব্যাপার, বিএনপির ভোট কমে যাবে। তো মানে যুদ্ধাপরাধীদের সঙ্গে তাল দেওয়া, যে স্বাধীনতার ঘোষকের দল যুদ্ধাপরাধীদের, তো তা আওয়ামী লীগের মানে আরও তো কৌশলে ওইদিকে ঠেলে দেওয়ার কথা। আসল ঘটনা তা না। যেমন না জামাত দেখেন না, যে এতজনকে জেলখানায় ভরতে পারে, এতজনকে মারতে পারে, জামাতের আমিরকেও ধরে নিয়ে গিয়ে 7 দিন 15 দিন রিমান্ডে রাখতে পারে, কিন্তু জামাত নিষিদ্ধ করতে পারে না। আমার এত বড় মানে তেজস্বী রাজনৈতিক দল জামাত, তার মানেটা হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় রূপকথায় বিশ্বাস করে, বাস্তবতায় বিশ্বাস করে না, গল্প শোনায়। এই গল্পতে কাজ হচ্ছে না বলেই যে নির্বাচন যে কোনোভাবে হোক আওয়ামী লীগের সভানেত্রীর আন্ডারে হতে হবে, মানে এই প্রসঙ্গটা আমার কাছে মনে হয়েছে। আর 2 হচ্ছে কোকোর মৃত্যুর কারণে আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, যখন প্রধানমন্ত্রী আসতে চেয়েছিলেন সেই সময়, যে এখন তিনি মর্মাহত, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা তার ছোট ছেলেকে হারিয়েছেন। তো এই সময়টা মানে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী এই সময় আসার দরকার নাই, পরে আসলে হবে। তো তিনি সদ্যোগেই আসছেন, স্বভাবে আসছেন। তো এখানেও আমার কিন্তু ওই একই জবাব, যদি ওই আচরণ খারাপ হয়ে থাকে, কারণ তিনি তখন তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, সেই সময় তিনি আসতেন এবং চলে গেছেন। আওয়ামী লীগের দৃষ্টিতে মনে হয়েছে এটা খুবই খারাপ, তাই না? এতে বিএনপির তো লস হবে, আওয়ামী লীগের তো লস না, উদ্বিগ্ন হওয়ার কি আছে? এটা তো বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিন রেখা মানে রূপরেখা যেটা বলছে, তার মানে আর কেয়ারটেকার দরকার নাই, তাই না? রূপরেখা বলে যেটা কথা বলা আছে, এটা ইট ইজ নট ল, আইন, সংবিধানে এমন কোনো ব্যাপার না। কিন্তু বিএনপি বরঞ্চ আইনে রূপান্তর করছে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে, এটাকে আইনে রূপান্তর করছে। আওয়ামী লীগ করেনি, কিন্তু আওয়ামী লীগ আন্দোলনের মুখে, আন্দোলন বলেন যাই বলেন, আন্দোলন মুখে তো গণতন্ত্র আসছিল, যুদ্ধের মধ্যে তো গণতন্ত্র আসছে, ভোটাধিকার আসছে, স্বাধীনতা আসছে, নাকি? এই তিনটা তো একেবারে একসাগর রক্তের। কই সেগুলোর উপস্থিতি কই? ঠিক তেমনি আন্দোলনের মধ্যে দিয়ে আসুক আর যে এর মধ্যে দিয়ে আসুক, বিএনপি এটা তার পার্লামেন্ট, যে পার্লামেন্ট আওয়ামী লীগ মানে না, কিন্তু ওই 15ই ফেব্রুয়ারি পার্লামেন্ট 96-এ আইনটা মানে, যেহেতু ওই আইনে বলে তারা ক্ষমতায় আসছে, আর এই আইন বাতিল করার কারণে 3বার আবার ক্ষমতায় থাকছে। অর্থাৎ বিএনপি আইন করে দিয়েছিল, ক্ষমতায় আসছে, আর তারা এটাকে বাতিল করছে, করে এখন ক্ষমতায় আসছে। সেটা হচ্ছে 3 রেখার রূপরেখা না। অর্থাৎ আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে মানে সচ্চা গণতন্ত্রী, আর যখন ক্ষমতায় থাকে তখন তারা বাকশালী। বাকশালী শুধু না, নির্দয় নির্মম, কারোর ক্ষমতায় তারা মানে অধিকার, এটা আরেকবার আসবো জনাব শামসুজ্জামান আপনার কাছে। জি না, শামসুজ্জামান দুদু ভাই যে রাজনৈতিক ব্যাখ্যা, মানে এটা তো সুবিধাবাদের রাজনীতি আর কি বলছে আওয়ামী লীগ করছে, এটা তার অভিযোগ। না, সুবিধাবাদের রাজনীতি আওয়ামী লীগ যদি করতোই তাহলে 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আহ্বান জানিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনিও সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন। দুর্ভাগ্যজনক ঘটনা সেটাই যে আসলে বিএনপির লক্ষ্যটা কি চায়। এবং আপনি বললেন না যে অনেক পুরনো কথাগুলো আসে, তা পুরনো কথা যখন প্রাসঙ্গিকতা থাকে, আসবে, প্রাসঙ্গিকতা হারিয়ে যায় না, তখন কিন্তু প্রসঙ্গ বারবার আসবে। না, যেন আপনি জামাতের সমালোচনা করার জন্য বিএনপিকে প্রচুর সমালোচনা করা হয়, তারা তাদেরকে প্রশ্রয় দিয়েছে বা যুদ্ধপরাধীদের সঙ্গে তাদের, কিন্তু একই সঙ্গে তারপরে এই প্রশ্ন উনি তুলছেন যে এই দলকে নিষিদ্ধ করতে পারে নাই কেন সরকার? সেটা তো আদালতের প্রসঙ্গ। আদালতের প্রসঙ্গ আমি একটু সরিয়ে রেখে কথা বলি। মাগুরা উপনির্বাচন হয়েছিল 1994 সালে 20 মার্চ। আপনার খেয়াল থাকবার কথা, 27শে ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সময় বেঁধে দিয়েছিল, 28 ডিসেম্বর পদত্যাগ করেছিল। আপনি খেয়াল করে দেখুন তো, এই যে পুরো টানা 90টা কর্মদিবস তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয় নাই। এটা এই ইতিহাসটা আমরা জানি। কিন্তু খেয়াল করে দেখবেন 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলছেন, যার মাধ্যমে হয়েছে, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিকে সংসদে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল, খুনি ফারুককে। আপনি বললেন যে অতীত নিয়ে আমরা কথা না বলে সামনের পানে তাকানো প্রয়োজন, সময়ের কারণে, কিন্তু আলোচনা প্রাসঙ্গিকতা রয়ে যায়। কারণ আপনি জানেন যে এই তারেক রহমান তার বিবাহ অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন এই জাতীয় সংসদের এলডি ভবনে, যে দেখলেন যে 3 জন খুনিকে একদম গেটের সামনেই একেবারে ঢুকতেই 3টা সোফায় বসিয়ে রাখা হয়েছিল। অতীত তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্মৃতি রয়ে গেছে। সেই জায়গার থেকে আপনি উত্তরণের যে জায়গাটি আপনি দেখেন, 91 সালে বিএনপি যে কাছে পারত 140টা আসন পেয়েছিল, তাদের লাগতো আর 11টা সিট। আপনি এই যে অন্যান্য বামপন্থী দল আপনি দেখেন, তখন বাকশাল পেয়েছিল 5টি আসন, কমিউনিস্ট পার্টি পেয়েছিল 5টি আসন, ওয়ার্কার্স পার্টি পেয়েছিল 1টি আসন, গণতান্ত্রিক পার্টি পেয়েছিল 1টি আসন, জাসদ সিরাজ যেটা পরবর্তীতে বিএনপিতে যোগদান করে তিনি পেয়েছিলেন 1টি আসন, স্বতন্ত্র পেয়েছিলেন 3টি আসন। সুযোগ ছিল তাদেরকে নিয়ে সরকার গঠন করা, তা না করে জামাত ইসলামকে 2টো সংরক্ষিত আসনে, মহিলা আসন দিয়ে তাদের সহায়তায় আপনি সরকার গঠন করলেন। ইতিহাস তো অনেক পুরনো। আর আপনার বাড়িতে যদি বিভিন্ন সময় তো আওয়ামী লীগ ও জামাতের সহযোগিতা চেয়েছে বিভিন্ন নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে। কোথায় বলুন, বদরুল চৌধুরী কি আওয়ামী লীগের প্রার্থী ছিল? এই ইতিহাস যারা জানেন না তারা কিন্তু বলতেই থাকেন, আর এই সুযোগটা কাজে লাগায় বিএনপি। বদরুল চৌধুরী আপনি কি জানেন, আব্দুর রহমান বিশ্বাসের বিপরীতে যখন প্রার্থী 2জন স্বতন্ত্র সংসদ সদস্য, সিলেটের মকবুল হোসেন,
তিনি যখন এবং শাহজাহান খান দুইজন যখন এই প্রস্তাব সমর্থন করেন, উত্থাপন করেন, তখন আওয়ামী লীগ আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে যেহেতু তাদের অবস্থান রয়েছে, তার অতীত ইতিহাস নিয়ে স্বাভাবিক কারণে বদলুল্লাহ চৌধুরীর পক্ষে চলে যায়। কিন্তু বদলুল্লাহ চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী ছিল না। অর্থাৎ বদলুল্লাহ চৌধুরী কার কাছে দোয়া চাইতে গিয়েছেন সেই বিবেচনার ভার আপনি যদি আওয়ামী লীগের উপর ছেড়ে দেন, সেটা তো ঠিক হবে না। আমি সে কথাটা খুব পরিষ্কার করলাম। আর একটি ব্যাপার শেষ করছি জায়গাটায়, এই যে রাষ্ট্র মেরামতের কথা বলেছেন আপনি, 2 নম্বর ধারায় বলেছেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে আপনি রেইনবো নেশন করবেন। খুব শুনতে খুব ভালো লাগছে, কিন্তু রেইনবো নেশন কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকায়। আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থানে পৃথিবীতে এখন 137তম দেশ, 11টি তাদের মাতৃভাষা, ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা। সেটাকে ফিরিয়ে দিচ্ছেন? সেটা কি মডেল? আমার কাছে এটা ভাবতে হবে প্রতিহিংসা কোথায় হয়েছিল। 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য একটি নেদারল্যান্ড সরকারের সাথে একটা চুক্তি করলেন, তারা অর্থ দিবে, এবং সেই আন্তর্জাতিক টেন্ডারে টিউলিপ কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান নেদারল্যান্ডের, তারা এই কাজটি পেল। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর 10 অক্টোবর যখন শপথ অনুষ্ঠান হলো, তার প্রথম ক্যাবিনেট বৈঠকে এটা বাতিল করে দেওয়া হলো। কেন হলো? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বললেন যে এটা শেখ রেহানার মেয়ের নামে প্রতিষ্ঠান, অতএব এই প্রতিষ্ঠানের কোনো কাজ অ্যালাউ করা হবে না। যে কারণে বাংলাদেশ সরকারকে লক্ষ লক্ষ ডলার জরিমানা দেওয়া লাগলো। আদালতে হেরে গেল বাংলাদেশ, আন্তর্জাতিক আদালতে। তা এই যে পরিস্থিতিগুলো, এগুলো তো নানানভাবে সংকট তৈরি করেছে। জি, সংকট উত্তরণের পথে আপনারা আন্দোলনে আছেন, এর বাইরে আর কোনো উপায় দেখে কিনা বিএনপি? বিএনপি নির্বাচনে জিতলো 91-এ, তাই না? আওয়ামী লীগের পরামর্শে আমাদের সরকার গঠন করতে হবে, যেটা আমাদের সুভাষ সাহেব বললেন। কি পিকুলার ব্যাপার না? না না, জামাতের সঙ্গে কেন? জামাতের সঙ্গে থাকলে তো তাদের লাভ, বলতে পারবে যুদ্ধাপরাধীর সঙ্গে থাকছে, তাদের সমর্থন নিয়ে। আরে ভাই, আপনি কমিউনিস্টদের সাপোর্ট নেন, ভারতের সাপোর্ট নেন, আমেরিকা, আমাদের কিছু যায় আসে না। আমি কার সাপোর্ট নিয়েছি সেটা তো আমার ব্যাপার না। তাকে সঙ্গে পরামর্শ করে বাকশাল, যেটা আমাদের আব্দুর রাজ্জাক সাহেবের দল, তার সমর্থন নিতে হবে। তারপর মুজফফর নাফের সমর্থন নিতে হবে। ভাই জিতছি তো আমরা কার সমর্থন নেব? মানে এইটা হলো আওয়ামী লীগ। হেরে যাওয়ার পরে ডিকটেট করবে যে কে কার সরকার গঠন। এক, মৌলানা হাবিবুর রহমানকে, এটা যুদ্ধাপরাধী, একটা পাক্কা রাজাকার জামালপুরে। 96 সালে ইলেকশন করার পরে তাকে ধর্মমন্ত্রী করেছেন। এই প্রথম স্বাধীনতা, মানে বাংলাদেশের লাল সবুজ পতাকা যুদ্ধাপরাধী প্রথম আওয়ামী লীগ পদ দেখিয়েছে। তো কার গাড়িতে দেওয়া যায়? এটা ওই কাদের সিদ্দিকের অনেক বক্তৃতায় পাবেন। গিয়াস, ক্যাপ্টেন গিয়াস, জিয়া রহমান হত্যাকারী ছিল এই ময়মনসিংহের, এবং সাজা খাটছে। 96-এ তাকে এমপি বানাইছে। সবসময় ফারুক আর রশিদ আর কর্নেলের তারা যে ইয়েটা দেয়, একটা মুহূর্ত পর্যন্ত তারা বিএনপির সদস্যপদ পায়নি। গিয়াস আওয়ামী লীগের সদস্য শুধু পায়নি, পার্লামেন্টে নৌকা মার্কায় জিতে পার্লামেন্টে ঢুকছে। নিজের অপরাধগুলোকে অন্যের ঘাড়ে চাপানো, এটা আওয়ামী লীগের খুব পুরাতন স্বভাব। সেই জন্য আগামী দিনে যে জিনিসটা করছে, আগামী দিনের যে রাজনীতির কথা আপনি বললেন, আমরা যে পয়েন্টটা দিছে 27টা, এটা রাষ্ট্র মেরামতের, এটা সংস্কারের কথা বলিনি কিন্তু আমরা, কারণ এটা সংস্কার যোগ্য না। পুরোপুরিভাবে এই সংবিধানকে ধ্বংস করেছে। এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে দলীয়করণ করা হয় না, যেই জায়গাটা একেবারে নিজে না। ওসি পর্যন্ত এখন যুবলীগের মিছিল করছে, এটা কাগজে আসছে। তারা আবার বলছে না আমরা এগিয়ে দেয়, একেবারে ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুলিশের 7 জন কর্মকর্তাকে, যা 52 বছরের মধ্যে কখনোই আমেরিকা কোনো সরকারের সময়, আওয়ামী লীগের আগে সরকারের সময় হয়নি। এই একেবারে নামের উপরে একেবারে র্যাব এবং পুলিশের 7 জন কর্মকর্তাকে নিষিদ্ধ
স্যাংশন দিয়েছে। মানে এরকম একটি আমাদের সভ্যভব্য জাতির স্বাধীনতা মুক্তিযুদ্ধ থাকার পরে এরকম পরিস্থিতিতে এর আগে আমরা পড়ি না। এর থেকে বেরিয়ে আসার একমাত্র পথ, যেটা 10টা পয়েন্টে দিয়েছে, তার একেবারে স্পষ্ট করে বলা আছে যে আপনি নির্বাচনটা স্বচ্ছ করবেন। কিভাবে করবেন? দলীয় বিবেচনায় সরকার দিয়ে এটা হবে না। কিন্তু সরকারগুলো বাধ্য না হলে কি কোনো দাবি মানা হয় কিনা? আপনারা যেরকম 15 ফেব্রুয়ারির পরে আপনারা মানে নির্বাচন, না কোনো বাধ্য না। ওরা যদি বাধ্যই করতো তাহলে এই 15 ফেব্রুয়ারি যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আইনকে ছুঁড়ে ফেলে দিত। কিসের আইন? আমরা যে আইনটা বানাইছি এটা গ্রহণ করছে তারা, এই পার্লামেন্টকে গ্রহণ করছে। এমনকি তারা যে পার্লামেন্টে ফারুকের কথা বলছে সেই পার্লামেন্টেই তো এই আইন পাস হয়েছে। এটা কাগজ ছিঁড়ে ফেলতো পার্লামেন্টে। এই দেখাইছে আওয়ামী লীগ সেই পার্লামেন্ট মাথায়, সেই পার্লামেন্টের আইন মাথায় করে নিয়ে গিয়ে ইলেকশন করে তারা সরকার গঠন করছে। সেই মাথার মধ্যে কি ওই পার্লামেন্ট ছিল না? বড় বড় কথা বললে তো হবে না, সেই কথাগুলো তো আপনার রাখতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যেটা বাদ কি বাদ না, আমরা এটা আগে করেছিলাম, 91 এটা করেছিলাম, তারপরে ইলেকশনে করেছে, আগামী দিনেও করব, না করার কোনো কারণ নেই। কারণ আমার দলের প্রধান হচ্ছে এই দেশের যখন স্বাধীনতা ঘোষণাকার কাউকে পাওয়া যায়নি, শহীদ জিয়া রহমান করেছিলেন, যে কারণে তিনি বীরুত্তম। আওয়ামী লীগের হাত থেকে বীরুত্তম, আমরা তাকে বীরুত্তম বানাই নাই। সেই কারণে আমরা যা বলি তার পার্টি, বেগম জিয়ার পার্টি যা বলেন, যেখানে আপসীর নেত্রী, বাংলাদেশে আপসীর নেত্রী নেই, একজনই আছেন। সেই জন্য আমাদের কাছে খুব স্পষ্ট, আমরা যা বলেছি এর সামনে দেখেন আর কিছুদিন অপেক্ষা করে, কেয়ারটেকারে এই দেশের মানুষ গ্রহণ করেছিল, এমনকি আওয়ামী লীগও গ্রহণ করেছিল। সেই জন্য কেয়ারটেকার অধীনে একটি নির্বাচন এই দেশে হবে এবং তাহলে বালা মুসিবত কেটে যাবে। জি, জনাব সুভাষ সিংহ রায়, অনেকগুলো কথা বলেছেন এবং দুদু ভাই তো আসলে খুব কৌশলী বক্তা, খুব আস্তে আস্তে বলেন, উত্তেজনা ছড়ান না, কিন্তু কথাগুলো কঠিন কথা বলে ফেলেন। একটু খেয়াল করা দরকার, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বিস্তর পার্থক্য। সেই জন্যই তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির এগোয়নি, এটা মানতে হবে আপনাকে। আওয়ামী লীগ 96 সালে সরকার পরিচালনার দায়িত্বে এসে 21 বছর পরে যে সরকারটি করেছিল, সেই সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যার অধীনে অস্থায়ী সরকারের অধীনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগের কষ্ট ছিল, দুঃখ ছিল, বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল, আনুপাতিক হারে বেশি ভোট পেয়েছিল, কিন্তু সেই নির্বাচনেও কিন্তু বিএনপির 32টা সিটে আসনে জামানত হারিয়েছিল। তারপরও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানিয়েছিল। বললেন দলীয়করণের কথা বললেন না, দলীয়করণ করেছেন তো বিএনপি সবসময়। এবং কিছু তথ্য সঠিক হওয়া দরকার। মানে মৌলানা হাবিবুর রহমান নামে তো কেউ ছিলেন না, মৌলানা নুরুল ইসলাম, যিনি 96 সালের নির্বাচনে বিএনপির যিনি মহাসচিব ছিলেন সালাম তালুকদারকে হারিয়েছিলেন। আপনি কোনো একটা ডকুমেন্টে তাকে যুদ্ধ অপরাধীর জায়গায় কিন্তু ফেলতে পারবেন। এতদিন যাবৎ যে হলো 96 সালের পর থেকে কোনো যুদ্ধ অপরাধীর তালিকায় কেউ কখনো নাম দিতে পেরেছেন? আমি এটা ক্ষোভ প্রকাশ করলাম, দুদু ভাই একটা ক্ষোভ প্রকাশ করলেন, দুদু ভাই একটা তথ্য দিলেন, সেটাই কিন্তু সব নয়। প্রমাণিত সত্যটা বড় বিষয়। আর গোলাম আজম, নিজামী, এই সমস্ত নামগুলো যারা যুদ্ধাপরাধীদের নাম, সেগুলো মানুষ তো জানে। অতএব সেই যুদ্ধাপরাধীর সাথে আপনি মৌলানা নুরুল ইসলামকে মিলিয়ে ফেলবেন, সেটাও তো ঠিক নয়। যাই হোক, আমি যে কথাটা বলবার চেষ্টা করেছি যে আপনি এই প্রতিহিংসার রাজনীতির বিপরীতে যে রাজনীতি করতে কথা দিচ্ছেন 27 দফায়, বলছেন রূপরেখা। আমি আসলে রূপও দেখি নাই, রেখাও দেখি নাই। এই কারণে দেখি নাই, নানান রকম আপনি অসঙ্গতিপূর্ণ বক্তব্য রেখেছেন, ওখানে দিয়েছেন। বলেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 2 বারের অধিক হতে পারবে না, অথচ বাংলাদেশের সংবিধানে একেবারে আদিকাল থেকেই আছে রাষ্ট্রপতি 2 বারের অধিক হইতে পারবে না। তার মানে কি সব কিছু তাড়াহুড়ো করে যে সমস্ত কথাগুলো উপস্থাপন করা হয়েছে, সেটা কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি।
যে কারণে বিএনপি আবার সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে, যেটা লক্ষণ বিএনপির মধ্যে কিছুটা হলেও দেখা গিয়েছিল। কিন্তু ওই যে আবার উলটপালট করে দেওয়া, কোন গোষ্ঠী বিএনপির মধ্যে করেছে দুদু ভাই হয়তো চিনেন কিংবা চিনেন না, এটা হয়েছে। সেই জায়গায় রাজনীতির জায়গায় বিএনপিকে ফিরে আসতে হবে। যদি ফিরে আসে তাহলে বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। কিন্তু বিএনপি তো সেই পথ যেতে চায় না, বলে তো সংকটের জায়গা তৈরি হয়। সেই সংকট থেকে উত্তরণ করতে গেলে বিএনপির যে আত্মহনন মনস্কতা, ওই যে অগ্রপশ্চাৎ না ভাবিয়া যে কাজ করা, অবিমৃষ্যকারিতা, ওই জায়গার থেকে বিএনপিকে ফিরে আসতে হবে। জি, আজকে আর সময় নেই, আজকে শেষ করতে হয়। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শীতজনিত রোগ বাড়ছে, শিশুদের বিশেষ করে সবাই সতর্ক থাকবেন এবং এই পরিস্থিতি কিভাবে উত্তরণ করা যায়। ডেঙ্গু আছে, কোভিডের কিছুটা, ওমিক্রনের কিছুটা প্রকোপ আছে, সেগুলোর ব্যাপারেও সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।